একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে যে এক বক্তা স্টেজ থেকে বক্তব্য দিয়ে এসে যখন নামলো, এক ভদ্রলোক এক গ্লাস পানি নিয়ে তার সাথে সামনে গিয়ে বলছে, ওস্তাদ জি আমাকে পানিটা একটু পড়ে দেন। দ্যাট মিনস কেন পড়ে দিবে? তার বক্তব্য ছিল তার ছেলে তার কথা শুনে না, সে নামাজ কালাম পড়ে না, সে যেন এমনভাবে পানিটা সে তার জন্য যেন দোয়া করে দেয়, তার ছেলে যেন তার কথা শুনে। তো ওই উস্তাদ যে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি সালাত আদায় করেন? উনি বলছে আমি নিয়াত করেছি, এখনো পড়া শুরু করি নাই। তো উনি বলতেছে ভাই আপনি নিজে পড়েন না আর ছেলের জন্য পানি নিয়ে আসতেছেন, আগে আপনাকে নিজে পড়েন। আমি বলছি এটাই যে পৃথিবীর মানুষের ধর্ম এটাই, যে সব সময় সে অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। তার তার যে কি কি ল্যাকিংস আছে, তার আসলে কি করার প্রয়োজন ছিল, আসলে তার কি করা উচিত, সে এটা ভাবে, সবসময় অন্যটা নিয়ে পড়ে থাকে। মানে বাস্তবতা এমনই যে সে একটা ভালো কাজ করলে তার সহ্য হয় না, সে একটা খারাপ করলেও তার সহ্য হয় না, সে শুধু অন্যকে নিয়ে বসেছে। আমি বলবো ভাই যতক্ষণ আপনি অন্যকে সময় দিচ্ছেন, আমি যতক্ষণ অন্যকে সময় দিচ্ছি, ওই আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ অন্যের পিছনে লেগে আছেন, অন্যের পিছনে না লেগে আপনি আপনার পিছনে লাগেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। অন্যকে নিয়ে সমালোচনা করার কোনো দরকার নেই, আপনি আপনাকে নিয়ে ভাবেন, সে তারটা বুঝে নেবে। কিভাবে বুঝবে এটা তার দায়িত্ব, ওর দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনি বিশ্বাস করেন, শুধু আপনি আপনারটা চেঞ্জ করেন। আমি বলবো আপনি যদি আপনারটা চেঞ্জ করেন তাহলে কিচ্ছু করতে হবে না, বাদ বাকিগুলো এমনি চেঞ্জ হয়ে যাবে। তার কারণ আপনি যদি মনে করেন যে বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, তার মধ্যে আপনিও তো একজন, আপনি আপনার সিদ্ধান্ত নেন না যে আপনি আপনারটা সঠিকভাবে বুঝে নেবেন, অন্যটা অন্যজন বুঝে নেবেন, তাহলে এমনি এমনি দেখবেন যে নিয়ন্ত্রণে চলে এসেছে। দিস ইজ রিয়েলিটি। সহজ কথা হচ্ছে যে আমরা পরচর্চা থেকে নিজেকে রক্ষা করব, এবং আমি নিজে আমরা অন্যের সম্বন্ধে ভাববো না, অন্যকে নিয়ে চিন্তা করবো না। যদি আমরা এটা করতে পারি, এটা খুব ভালো একটা গুণ, বাট এটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে। পরের অপশন হচ্ছে কমপ্লেন। আমাদের জাতিগত একটা স্বভাব আছে, সেটা হচ্ছে আমরা সবসময় কমপ্লেন করি। কি কমপ্লেন করি? তা আমি সাধারণত কমপ্লেনটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ব্যক্তিগত কমপ্লেন আর একটা হচ্ছে সামাজিক কমপ্লেন। ব্যক্তিগত কমপ্লেন কি? তাকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে বলে ভাই আমার যে চেহারা ভালো না, ভাই আমার যে মাথার চুলগুলো ভালো না, আমার যে ভাই আমি দেখতে ভালো না, ও বলে ভাই আমার গালে যে দাগ আছে অনেকগুলো। মজার কথা হচ্ছে নানা অজুহাত। আপনি তাকে বলেন যে ভাই আপনি ওই সায়েন্স নিয়ে পড়েন নাই কেন? আমার ওটা ছিল না, ওটা ছিল না, আমার স্কুল ভালো ছিল না, মানে নানা অজুহাত, কমপ্লেন। আমার এটা ছিল না বলে আমি এটা করতে পারি নাই। তো আমি বলবো যে এই অভ্যাস কিন্তু আমার আছে, আমি জানি না আপনার মধ্যে আছে কিনা, যদি থাকে আমাকে একটু জানাবেন এই কমপ্লেন গুলো আপনার মধ্যে কত আছে। তো একটু আলোচনাটা ঘুরিয়ে ধরে, সেটা হচ্ছে যে আপনার মধ্যে প্রচুর পরিমাণ কমপ্লেন থাকতে হবে। যার মধ্যে যত বেশি কমপ্লেন থাকবে সে তত বেশি সফল কাম মানুষ। আলোচনাটা ঘুরে গেল না, একটু উঠে গেল না? মজার বিষয় শুনে, আপনি খুব বেশি বেশি কমপ্লেন করেন, খুব বেশি বেশি জানতে চান, বাট একটু সেন্স হচ্ছে এটাই যে আপনি যতগুলো কমপ্লেন করবেন, যতগুলো জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা জিজ্ঞাসার প্রত্যেকটা কমপ্লেনের অ্যান্সার আপনি নিজেই করবেন। সহজ হয়ে গেল না? আপনি যে কমপ্লেনটা করছেন, সাপোজ মনে করেন যে আপনার ভালো মেধা নাই, আপনি অঙ্ক ভালো পারেন না, তা আপনি যখন বুঝতে পারছেন যে আপনার অঙ্কর ক্ষেত্রে ল্যাকিংস আছে, দুর্বলতা আছে, আপনি অঙ্ক ভালো বুঝছেন না, এটা হচ্ছে আপনার কমপ্লেন। সহজ। আপনি তাহলে এবার অঙ্ক করা শুরু করে দেন, আপনি অঙ্ক করার সমাধান খুঁজেন। আপনি বলছেন ভাই আমি ভালো কথা বলতে পারি না, খুবই সহজ। আপনি যে কমপ্লেন না, এই যে আপনার অজুহাত না যে আমি ভালো কথা বলতে পারি না, আপনি কথা বলা শুরু করে দেন। পৃথিবীর কেউ কখনোই আসলে বক্তা হয় না, বা বক্তা হয়ে পৃথিবীতে আসে না। সে পৃথিবীতে এসে শিখে, তাকে শিখতে হয়। যার মধ্যে শিখার আগ্রহ আছে সেই শিখতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি বলেন যে সফলতা কাকে বলে, সফলতা মানে আমি একটু একটু ভিন্ন প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে সফলতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি যে কাজ করতে পছন্দ করেন এই কাজে কিন্তু সফলতা থাকে না। সফলতা সেখানেই থাকে যেই কাজটা করতে আপনার কষ্ট হয়, যেই কাজটা করতে আপনার ভালো লাগে না। সাপোজ মনে করেন একটা ছেলে যখন আর্মিতে জয়েন করে, তাকে যে দীর্ঘ 6 মাস যে ট্রেনিংটা দেওয়া হয়, তার কিন্তু বিশ্বাস করেন এটা করতে ভালো লাগে না। অনেকে পালিয়ে আসে, যে করতে পারে সে কিন্তু তার নেক্সট লাইফে সফল হয়। আসলে আপনি একটা মাথায় রাখবেন, আপনি যদি সফল হতে চান আপনাকে ওইটাই করতে হবে যেটা আপনার করতে খারাপ লাগে। বাট আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে কমপ্লিট।
আপনার জীবনে আপনি খুব বেশি বেশি কমপ্লেন করবেন, আর আরেকটা কথা হচ্ছে এই কমপ্লেনের মানে উত্তরটা আপনি নিজে দেবেন, কারোর কাছে যাবেন না। বাট যদি কারোর কাছে যেতে হয় এটার উত্তর নিয়ে যাবেন, কমপ্লেন নিয়ে যাবেন না। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি বেশি বেশি কমপ্লেন করবেন, আপনি তত বেশি বেশি সফল হবেন। শুধু এখানে একটা ট্যাক্স চেঞ্জ করবেন, সমাধানটা আপনি করবেন, কিংবা এটা কারোর কাছে যদি যেতেই হয় তাহলে সমাধানের উদ্দেশ্যে যাবেন, কারণ কমপ্লেন জানাইতে যাবেন না যে ভাই আপনি এটা সমাধান করে দেন। না, আপনি সমাধান শিখতে যাবেন, ওর কাছে করতে যাবেন না। নেক্সট অপশন হচ্ছে আরেকটা হচ্ছে সামাজিক সংস্কার। সামাজিক সংস্কার কি? এই সরকারের পয়সা ভালো না, ও দুর্নীতিবাজ, ওই ঘুষখোর, ওই সুদখোর। আপনি আজকে সিদ্ধান্ত নেন। সাপোজ মনে করেন বাংলাদেশে যদি 64 জেলায় 5 জন মানুষ করে সিদ্ধান্ত নেয়, 5 সাথে কথা হয়, আপনি সিদ্ধান্ত নেন। আমি সাপোজ এরপর মনে করেন যে আপনি এখন ইনস্ট্যান্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, গ্র্যাজুয়েশন শেষ হয়েছে আপনার, তাহলে আপনি অবশ্যই একদম চাকরির যোগ্য, কোনো একটা সেক্টর চাকরি করার যোগ্য। আপনারা বাংলাদেশে 5 জন বন্ধু সিদ্ধান্ত নেন আজ আমরা 5 জন ব্যক্তি যেই সেক্টরে যাব আমরা সেখানে একটা রিভলিউশনারি চেঞ্জ নিয়ে আসবো। সেটা কি? আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা পরিবর্তন করব। সুদখোর যে আছে ও কিন্তু এমনি এমনি তার জায়গা থেকে আউট হয়ে যাবে। আপনি শুধু শুধু বলতেই থাকেন ও সুদ খায়, ও ঘুষ খায়। আরে ভাই, সে যে ওই পদে গেছে তাকে তো যাইতে হয়েছে, তার যোগ্যতা দিয়ে সে ওখানে গেছে বিধায় সে ঘুষ খাচ্ছে। কিন্তু আপনি বাইরে ওই অফিসের বাইরে বসে বসে তার সম্বন্ধে আলোচনা করে কি হবে? আপনি বরং সিদ্ধান্ত নেন, কমপ্লেন না করে ওই যোগ্যতা অর্জন করার পিছনে সময় দেন। ওইটা আপনি অর্জন করেন যে ও দুর্নীতি করছে, আমি যোগ্যতা দিয়ে আমি ওই চেয়ারে যাব, দেন আমি দুর্নীতি করবো না। এটা হচ্ছে সবচেয়ে ভালো সলিউশন। আর আপনি যদি সারাদিন বলেন এই ট্রাফিক ভালো না, ট্রাফিক সারাদিন জ্যাম থাকে, এটা ভালো না, ওটা ভালো না, আমি বলবো না, এটা সলিউশন না। আপনি যদি মনে করেন যে ট্রাফিক সমস্যার সমাধান করতে চাই আমি, ইয়েস, আপনি একজন ভালো ট্রাফিক হন, আপনি যোগ্যতা অর্জন করেন, আপনি সেখানে জয়েন করেন, আপনি সেখানে একটা পরিবর্তন নিয়ে আসেন, ইয়েস, এটা হচ্ছে সবচেয়ে ভালো সলিউশন। এটা হচ্ছে মানে সচেতন ব্যক্তির কথা। সামার এটা যে আপনি খুব বেশি বেশি কমপ্লেন করবেন এবং সেই কমপ্লেন নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে সেটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা আপনি থাকবেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। এবং আমি আমাকে বলছি এটা আমার জন্য কিন্তু প্রযোজ্য। নেক্সট অপশন হচ্ছে 3 নম্বর একটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে এটা শুধু আমাকে বলছি। আমার একটা ভালো অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি সকালবেলায় লেট করে ঘুম থেকে উঠতে পছন্দ করি। আমার যারা ক্লোজ মানুষ আছে ওরা কিন্তু শুনে শুনে খুব বেশি হাসবে। আমি ছোটবেলা থেকে আমার বাপের বকা শুনে আসতেছি, সেটা হচ্ছে আমার একটা ভালো অভ্যাস হচ্ছে আমি সকালবেলায় লেট করে ঘুম থেকে উঠি। তবে এটা মনে করে যে আমার ফজর কাজা হয় না, আমি কিন্তু ফজর সালাত পড়ে আবার সব অভ্যাস আছে। তো বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমার কিন্তু ভালো লাগে। দেখেন, আপনি যদি আমাকে অপবাদ দেন যে ভাই এটা আমার কেমনি ভালো হয়, এটা তো ভালো অভ্যাস না, ভাই ভালো অভ্যাস না। বাংলাদেশের 80% মানুষ লেট করে উঠে, আপনি বিশ্বাস করেন? খুব কম সংখ্যক মানুষ আছে যারা টাইমলি উঠে। তাদের দৃষ্টিতে খারাপ কাজ কেউ করে, অথচ তার কাছে এটা ভালো কাজ বলে বিদায় সে কিন্তু লেট করে ওঠে। এটা আমার কাছে ভালো। তা আমি বলবো যে আসলে লেট করে ওঠাটা কতটুকু ভালো আর আপনার কাছে কেমন লাগে এটা আপনি আমাকে জানাবেন। বাট আমি আপনাকে একটা ক্যালকুলেশন শিখাই। লেট কাকে বলে? লেট হচ্ছে যে আপনি কোন প্রফেশন আছে। সাপোজ মনে করেন আপনার অফিসে 6টার সময় কিংবা অফিসে আপনার 7টার সময়, আর আপনি যদি ঘুম থেকে উঠেন 7:30টার সময়, তাহলে কেন হলো? এর নাম হচ্ছে লেট। বাট আপনি এমন একটা প্রফেশনে আছেন, এমন একটা কাজ করেন যে কাজের ক্ষেত্রটা হচ্ছে আপনাকে রাত জেগে করতে হয়, সেক্ষেত্রে হয়তো বা ফজরের সালাতটা অবশ্যই পড়ে আপনাকে কিছু সময় তো অবশ্যই একটা সময় মানে ঘুম দিতেই হবে, অবশ্যই ঘুমের যে চাহিদা সেটা তো পূরণ করতে হবে। বাট আমি আপনাকে যেটা বলবো যে আপনার ঘুম থেকে ওঠা মানে ঘুমের টেম্পারেচার এমনটা না হয় যে আপনি ঘুম পাড়তে এমন অভ্যাস হয়ে গেছে আপনার সবসময় শুধু ঘুমের মধ্যেই ভালো লাগে, ঘুম পাড়তেই ভালো লাগে না। এটা অবশ্যই আমার নাই। আমার শুধু ঘুম পাড়তে ভালো লাগে না, আমার কিন্তু সকালবেলায় ঘুম পাড়তে ভালো লাগে। তবে আমার কিন্তু কিছু কাজ আছে যেগুলো আমি রাত্রেবেলা করি, বিধায় সকালে কিছু সময় আমার ব্যয় করতে। বাট আপনার কেমনটা হয় আপনি আমাকে একটু জানাইতে পারেন। বাট আপনার কাছে যদি এটা সমস্যা মনে হয় যে ভাই এটার সমাধান আমি কেমনে করবো, আপনি আমার সাথে শেয়ার করার চেষ্টা করবো, আপনাকে একটা মোটামুটি একটা সাহস দেওয়ার বা একটা ওভাই দিয়ে কিছু একটা পরামর্শ দেওয়ার যে আসলে এটা কিভাবে সমাধান করা যায়। যাই হোক, আমাদের প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে লেট করে ঘুম থেকে ওঠা। লেট করে ঘুম দেখা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করছে, আপনি কোন প্রফেশনে আছেন বা কোন মানের কাজ করেন, এটা সেই অনুসারে এটা কিন্তু মানে ডেফিনেশন হবে লেট করে ওঠা।
4 নম্বর অপশন হচ্ছে শুধু, এটা আমার জন্য স্পেশাল। সেটা হচ্ছে আমার জীবন আমি এত বেশি কাজ করেছি, কত সেক্টর যে কাজ করেছি আমি অলরেডি ভুলে গেছি। মানে আমার কিছু মানে ভালো স্বভাব আছে, আমার চোখে আমি যেটা দেখি সেটাই ভালো লাগে, সেটাই শুরু করি, সেখানে ব্যর্থ হই। তবে এখানে একটা কিছু অর্জন আছে, সেটা হচ্ছে যে আমি যে বিভিন্ন সেক্টরে কাজ করেছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন কোম্পানিতে সময় দিয়েছি, আমার কিন্তু কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। বাট আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি আপনাকে বলছি ভাই, আমি যা করেছি আপনি করিয়েন না। সেটা কি? আপনি যেটা করবেন সেটা ভালো করে করেন। এই এই অর্থে সত্য কথা বলতে কি, আসলে আমি আমার জীবনে ভালো একটা গাইডেন্স পাই নাই। যদি আমার সিনিয়র ভাই ছিল, কিন্তু তাদের পক্ষ থেকে কখনো আমি এরকম কোনো গাইডলাইন পাই না যে অমুকের সময় তুমি এটা করো, তারপর এটা করো, তারপর এটা করো। বিশ্বাস করেন, আমি আমার চেম্বারে বসে অনেক ছেলে মেয়েকে একটা চেষ্টা করি যে তোমরা এই ধাপের পরে এই ধাপ করো। আসলে একটা ছেলে যখন প্রথম তার একাডেমিক লাইফ শুরু করে, সে কিন্তু জানে না যে আসলে কোন রাস্তায় গেলে তার জন্য সঠিক হবে। বা একজন মানুষ যখন তার কর্মজীবন শুরু করে, তার কিন্তু এক্সাক্ট জানা থাকে না যে আসলে আমি কোথায় গেলে খুব সহজে আমি আমার সফলতা দেখানো। বাস্তবতা কিন্তু আমার ক্ষেত্রে এই ঘাটতিটা ছিল, আমি কিন্তু এটা ফুলফিল করতে পারি না। বাট যেহেতু আমার সঠিক গাইডলাইন ছিল না, সো আমাকে কিন্তু অনেক জায়গায় ধরা খাইতে হয়েছে, অনেক জায়গায় গিয়ে শিখতে হয়েছে, অনেক জায়গায় ঠকতে হয়েছে। বাট ঠকে আমি কিছু শিখেছি। এখন মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারি আমি আসলে কোনটা আমার জন্য সঠিক আর কোনটা করে বেঠিক। বাট আমি কিন্তু এখনো ঠগা থেমে যাই না, মাঝে মাঝে এখনো ঠকি, কিন্তু ঠগার অভ্যাস এখনো আছে। তো যাই, আমি বলবো যে এই ঠগা অভ্যাস আপনার কার কার আছে, আপনারা আমাকে এটাও জানাইতে পারেন। আমি আপনাকে যেটা বলবো যে আপনি যে কাজটা শুরু করছেন সেই কাজটা খুব ভালোভাবে দেখে নেন, বা আপনার সিনিয়র যারা আগে করেছেন তার কাছে যান, তার কাছ থেকে দেখে নেন, এই কাজের একটা ভবিষ্যৎ দেখে নেন। এটা আসলে আপনার যে যোগ্যতা আছে, আপনার যে কর্মক্ষমতা আছে, এটা দিয়ে আপনি কতটুকু সঠিকভাবে এটা সম্পন্ন করতে পারবেন, আপনি সেটা করেন, দেন আপনি স্টার্ট করেন। বাট হুমড়ি খেয়ে যে কোনো একটা কাজ শুরু করে দিন আমার মতো, তাহলে কিন্তু আপনি আবারও ধরা খাবেন। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ধরা খেয়েছি, আমি একাই খেয়েছি, এটার জন্য আর নাকি খাই। তার কারণ এই লাইনে কিন্তু অনেক অপেক্ষা করছে। সো আমি বলতে চাচ্ছি যে আপনি যদি এই লাইন থেকে থাকেন, নিজেকে এখনই দূরে সরাই দেন। যেটা করতে চাচ্ছেন বা যেটা করবেন সেটা সঠিকভাবে করতে হবে। আগে ওটা নিয়ে কিছু সময় স্টাডি করুন, 1 সপ্তাহ ভাববেন, একদিন না, 1 সপ্তাহ ভাবেন, মানে ইনফরমেটিভ ভাবে ভাববেন। ও আগে পিছে কিভাবে করা যায়, আগে কারা করেছে, এই প্রিভিয়াস হিস্ট্রি কি, আদৌ এটা করা যাবে কিনা, এটা সামাজিক বৈধতা আছে কিনা, এটা ধর্মীয় বৈধতা আছে কিনা, সবকিছু দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন। তাহলে যদি এখানে সে ব্যর্থ হয়, তো আপনি আমাকে বলতে পারবেন ইয়েস আমার সবকিছু ঠিক ছিল, বাট বেশ কিছু প্রতিকূলতার কারণে হয়তো একটা নেগেটিভ রেজাল্ট এসেছে। 5 নম্বর অপশন হচ্ছে আমার মধ্যে এই অভ্যাসটা, এই ভালো অভ্যাসটা নাই। আমি এখন যে অভ্যাসের কথা বলবো, এই ভালো অভ্যাসটা আমার মধ্যে নাই। সেটা হচ্ছে যে কম্পেয়ার করা। আমি কখনো অন্যের, আমি একটু গ্রামের পাশে একটু করি, সেটা হচ্ছে যে আমার আব্বা একটা কথা বলতো যে অন্যের দুধ কলা দেখে গাল থাপড়ে আমার লাভ নেই। আর এই স্বভাবটা আমার মধ্যে ছোটবেলা থেকেই নাই। আমি অন্যের ভালো দেখলে আমার কিন্তু খারাপ লাগে না, কোনোদিনই খারাপ লাগে না। বাট আমি শুধু এতটুকু বুঝি যে তার যেটা ভালো লাগে, আমি চেষ্টা করি সেটা অর্জন করার। বাট তার ভালোটা মেনে নেওয়ার মতো মোটামুটি মানসিকতা আমার মধ্যে আছে। কখনো আমি এটা মনে করি না সে আমার চেয়ে ভালো কিছু করে ফেললো, নেভার। এটা অবশ্য আমার কখনো খারাপ লাগে না, এটা আমার ভালোই লাগে। একটা মজার ঘটনা বলি, আপনি যদি সবসময় নিজেকে কম্পেয়ার করেন, সাপোজ মনে করেন যে আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন, তো অবশ্যই এখন প্রেম করেই হোক কিংবা পারিবারিকভাবে দেখে শুনে হোক, আপনি একটা বিয়ে করেছেন, আপনার এখানে বউ আছে। তো বউটা তো আপনি অবশ্যই সুন্দর বলে বা ওই মুহূর্তে আপনাকে ভালো লেগেছিল বলে তো তাকে বিয়ে করেছেন। যাই হোক, আপনি বিয়ে করেছেন। এখন যদি এই মুহূর্তে আপনি রাস্তায় যাকে দেখছেন, অন্যর বউ দেখছেন, কম্পেয়ার করছেন, আমার বউ ভালো নাকি ওর বউ ভালো, ধরে নেন যে আপনার কাছে মনে হলো যে আমার চাইতে ওর বউটা ভালো, তাহলে এখন কি হবে? এখন বউ কি করে চেঞ্জ করবে? চেঞ্জ করা যাবে না। এটা আমি বলবো যে পৃথিবীর সমস্ত কিছু কিন্তু কম্পেয়ার করা যায় না। আপনার চেহারাটা হয়তোবা খারাপ, আপনি হয়তোবা ভালো কথা বলতে পারেন না, হয়তোবা আপনার হাসিটা এত সুন্দর না, হয়তোবা আপনার চোখগুলো ওরকম টানা টানা না, মানে কি বলবো, পটল চেরা চোখ না আপনার, ঠিক আছে। বাট আপনার চোখ আছে, তো যতটুকু আছে এটা তো আর চেঞ্জ করার মতো কিছু না। আপনি যদি শুধু কম্পেয়ার করেন, অন্যের সাথে কম্পেয়ার করেন, শুধু আপনার মন খারাপই হবে। আমি বলবো যে এই কাজটা করা যাবে না। আমি বলবো যে এই কাজটা করা যাবে না। আপনি অন্যের সাথে কম্পেয়ার করেন, আপনি যখনই অন্যের সাথে কম্পেয়ার করতে যাবেন, যেটা হবে সেটা হচ্ছে আপনি শুধু মন খারাপ।
আপনার মনে করেন যে একটা 80 গাড়ি আছে, অন্যের মনে করেন 100 গাড়ি আছে, কিংবা আপনার একটা 100 গাড়ি আছে, ওর মনে করেন যে 150 আছে। আপনার সাথে কম্পেয়ার করে না, মনে করেন যে আপনার যে যোগ্যতা আছে আপনি ওটার প্রতি সন্তুষ্ট থেকে যান। আর যখন অন্যের সাথে কম্পেয়ার করবেন যে ওর ওর এটা 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 আছে, আমার এই নাই ওই নাই ওই নাই, শুধু আপনার মন খারাপ হবে। আমি বলবো যে আমার এই অভ্যাসটা নাই, এই ভালো অভ্যাসটা আমার মধ্যে নাই, বাট আপনার মধ্যে এই সুন্দর এই গুণটা আছে কিনা আমাকে একটু জানাতে পারেন। আমার সত্যি করে বলছি এইটা আমাকে খুব কম হিট করে, আমি জানি না আপনাকে সেটা হিট করে কিনা। ফাইনাল অপশন, আজকের আলোচনার সর্বশেষ অপশন হচ্ছে 6 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে যে নিজের ভুলকে স্বীকার করে নেওয়ার মোটামুটি আমার 50-50 অভ্যাস আছে। আমি কখনো কখনো আমার অভ্যাসগুলো খুব সহজে মেনে নেই, আবার কখনো কখনো কিছু অভ্যাস মানে অজুহাত দিয়ে ঢেকে দেয়। আমি আপনাকে বলবো যে আপনার নিজের ভুলটাকে নিজে মেনে নেওয়ার একটা মানসিকতা তৈরি করেন, তবে এর মাঝে ফজিলত আছে, অবশ্যই ফজিলত আছে। এটা মনে করেন সৌদি বর্ষের ধর্মীয় ক্ষেত্রে জানলা আমি লং টাইম ধরে অনেক অপরাধ করেছি, পাপ করেছি, আমি আর কখনো এই পাপে জড়িত হব না, তুমি আমাকে ক্ষমা করো। উনি কিন্তু ক্ষমা করে দেবে, তার এরকম প্রতিশ্রুতি আছে। এটা আমি বলবো যে এই শর্তটা কিন্তু সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে বা আপনার ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আপনি যেটা ভুল করেছেন আপনি কিন্তু শিক্ষা নিন, আপনি ওই ভুলটাকে অস্বীকার করিয়ে না। আপনি যদি ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আপনার পরবর্তী পদক্ষেপে এটা প্রয়োগ করতে পারেন, আমি আশাবাদী অবশ্যই ওখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে। বাট আমি সামারি কথা এটাই বলবো, সেটা হচ্ছে যে আপনি আপনার ভুলকে মেনে নেবেন। যদি আপনি আপনার ভুলকে মেনে নিতে পারেন, আপনার পরবর্তী পদক্ষেপ অবশ্যই ভালো কিছু হবে বলে আমি আশা করি। যাই হোক, আজকে আমি যে গুরুত্বপূর্ণ 6টা পয়েন্ট নিয়ে কথা বললাম, আশা করি এই পয়েন্টগুলো আমাদের এই ভালো অভ্যাসগুলো আমরা আমাদের জীবন থেকে যদি একটু দূরে রাখতে পারি। ভালোবাসা আমি আবার বলছি, ভালোবাসা এই জন্য বলছি, যেহেতু আমরা সমাজের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো আছে, যেন এই ভালো অভ্যাসগুলো আমাদের সম্ভব চেষ্টা করবো আমরা এখান থেকে আমরা একটু দূরে রাখি, আমাদের জন্য খুব ভালো কিছু হবে বলে আমি আশা করছি। তো আজকের মতো কথা বা আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।